এটা ঢাকা না, এটা বাংলাদেশ থেকে প্রায় 12,000 কিলোমিটার দূরে টরন্টো। কিন্তু এই কয়েকটা ব্লকের মধ্যে গ্রোসারি স্টোর থেকে রেস্টুরেন্ট, কাপড়ের দোকান থেকে বাংলা সাইনবোর্ড, সব কিছু দেখে জায়গাটা একটু অন্যরকম লাগে। এটা টরন্টোর বাংলা টাউন। কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন রয়ে যায়, এত বড় টরন্টো শহরের ঠিক এই জায়গাতেই ছোট্ট একটা বাংলাদেশ কেন তৈরি হলো? টরন্টোর পূর্ব দিকে ড্যানফোর্থ এভিনিউ দিয়ে আগাতে থাকলে একটা সময় রাস্তার চেহারা পাল্টাতে শুরু করে। প্রথমে একটা বাংলা সাইনবোর্ড, তারপর আরেকটা, তারপর একটা রেস্টুরেন্ট, গ্রোসারি স্টোর, কাপড়ের দোকান, বিভিন্ন বাংলাদেশি বিজনেস। এখন এতগুলো বাংলাদেশি বিজনেস পাশাপাশি আছে যে এই জায়গাটাকে সবাই বাংলা টাউন নামেই চেনে। আর কিছুদিন আগেই সিটি অফ টরন্টো বাংলা টাউনকে তাদের কালচারাল ডিস্ট্রিক্টগুলোর একটি হিসেবে ফর্মালি রেকগনাইজ করেছে। কিন্তু বাংলা টাউনের গল্পটা আসলে এই দোকানগুলো দিয়ে শুরু হয়নি। গল্পটা শুরু করতে হলে আমাদের রাস্তার একটু পেছনে যেতে হবে। কানাডাতে বাংলাদেশি ইমিগ্রেশন কিন্তু নতুন কিছু না। স্বাধীনতার আগেও অল্প সংখ্যক বাঙালি কানাডাতে এসেছিলেন, কিন্তু বাংলাদেশি মাইগ্রেশন উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করে পরের দশকগুলোতে, বিশেষ করে 1980-র দশক থেকে। আর টরন্টোতে কমিউনিটি বড় হতে হতে একটা গুরুত্বপূর্ণ কনসেন্ট্রেশন তৈরি হয় এই ইস্ট ইয়র্কের দিকে। কিন্তু কেন এখানে? এই কারণটা বোঝার জন্য ড্যানফোর্থ থেকে মাত্র কয়েক মিনিট উত্তরে তাকালেই হয়। সেখানে আছে ক্রিসেন্ট টাউন। 1960 এবং 70-এর দিকে এখানে অনেকগুলো হাই রাইজ অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছিল, আর লোকেশনটা ছিল খুব প্র্যাকটিক্যাল। ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে স্টেশনের একেবারে পাশে। ড্যানফোর্থে শপিং, রেন্টাল অ্যাপার্টমেন্ট এর বড় কনসেন্ট্রেশন, এবং ডাউনটাউনের যাতায়াতটাও রিলেটিভলি সহজ। নতুন ইমিগ্রেন্ট ফ্যামিলির জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ সুবিধা। তারপর ইমিগ্রেশন খুব পরিচিত একটা প্যাটার্নে কাজ করে। একজন পরিচিত মানুষ হয়তো এখানে থাকেন, তার মাধ্যমে আরেকজন আসেন, তারপর তার আত্মীয়, বন্ধু অথবা পরিচিত কেউ কাছাকাছি এসে বাসা নেন। অনেক সময় টরন্টোতে এসে একদম অচেনা জায়গায় কেউ থাকতে হয়তো চায় না, কিন্তু আশেপাশে বাঙালি আছে জানলে তার জন্য ডিসিশন নেওয়াটা সহজ হয়। এবং এছাড়াও নতুন ইমিগ্রেন্টদেরকে বাসা ভাড়া দেওয়ার ব্যাপারে অনেক সময় ল্যান্ডলর্ডরা গড়িমসি করেন, কিন্তু একটা কমিউনিটি যখন একটা এলাকায় থাকা শুরু করে তাদের একটা পরিচিতি হয়, যে কারণে এই এলাকায় বাসা পাওয়াটাও সহজ হয়ে যায়। সে কারণে একটা কমিউনিটি তৈরি হয়ে যাওয়ার কারণে নতুন আসা মানুষের জন্য জায়গাটা আরও অ্যাট্রাকটিভ হয়ে যায়। কারণ এখানে তো শুধুমাত্র অ্যাপার্টমেন্ট না, আপনি নিজের ভাষার মানুষ, পরিচিত খাবার, এরপরে রিলিজিয়াস ইনস্টিটিউশন, এখানে বেশ কয়েকটা মসজিদ আছে, গ্রোসারি এবং একটা সাপোর্ট নেটওয়ার্কও পাবেন। এবং তারপরে যখন রেসিডেন্সিয়াল কমিউনিটিটা বড় হওয়া শুরু করে, তার আশেপাশে বিজনেস তৈরি হওয়াটা খুব ন্যাচারাল। কাস্টমার যেখানে, দোকানও ধীরে ধীরে সেখানেই যায়। এইভাবেই ক্রিসেন্ট টাউনের ভিক্টোরিয়া পার্কের আশেপাশে গ্রোয়িং বাংলাদেশি কমিউনিটির পাশে ড্যানফোর্থের কমার্শিয়াল স্ট্রিপে একটার পর একটা বাংলাদেশি বিজনেস তৈরি হতে থাকে। গাড়ি থেকে এরিয়াটা দেখলে বোঝা যায় যে কত দূর এটা বিস্তৃত, কিন্তু আসল ক্যারেক্টারটা বোঝার জন্য একটু হাঁটতে হবে। আমরা এখন এই কমার্শিয়াল স্ট্রিপের অল্প একটু জায়গা দিয়ে হেঁটে যাব। এখানে চায়ের দোকান, কাপড়ের দোকান, বিভিন্ন ধরনের ইমিগ্রেশন অথবা লিগ্যাল সার্ভিসেস, অনেক ধরনের দোকানই আছে। এবং যে দুটো দোকান এখানে অনেক নাম করা, দুটো গ্রোসারি স্টোর, সরকার এবং মারহাবা, তার একটাতে আমরা ঢুকবো শুধুমাত্র দেখার জন্য যে কী ধরনের জিনিস পাওয়া যায় এবং দোকানের অ্যাম্বিয়েন্সটা কেমন। টরন্টোর মেইন স্ট্রিম সুপারমার্কেটে এখন অনেক সাউথ এশিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, কিন্তু বাংলাদেশি গ্রোসারি স্টোরের অ্যাডভান্টেজ হচ্ছে যে একদম নির্দিষ্ট দেশের জিনিসটা আপনি পাবেন। এখানে দেশের মাছ, ফল, চাল, ডাল, মশলা, বিভিন্ন ব্র্যান্ড সব কিছুই এখানে আসে।
এবং একটা বাঙালি ফ্যামিলির জন্য এটা নতুন কোনো অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন কিন্তু রাখে না। একদম রেগুলার নর্মাল উইকলি গ্রোসারি যেটা আপনি বাংলাদেশে করে থাকতেন, সেই জিনিসটাই আপনি এখানে এসে পাচ্ছেন। একজন ইমিগ্রেন্টের কাছে ইন্টারেস্টিং শুধু এই ব্যাপারটা না যে টরন্টোতে বাংলাতে লেখা, বাট সে যখন দেখছে যে তার পরিচিত ভাষায় তার পরিচিত জিনিসপত্র একটা এলাকায় পাওয়া যাচ্ছে, এলাকাটার সাথেই একটা একাত্মতা তৈরি হয়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ড্যানফোর্থে ইমিগ্রেন্ট নেবারহুড ব্যাপারটা নতুন নয়। এই স্ট্রিটের হিস্ট্রিতে একটার পর একটা ইমিগ্রেন্ট কমিউনিটি নিজেদের ছাপ রেখে গেছে। একসময় ড্যানফোর্থের একটা বড় অংশ গ্রিক কমিউনিটির সঙ্গে এত স্ট্রংলি অ্যাসোসিয়েটেড ছিল যে আজও ওয়েস্টের দিকে গ্রিক টাউন নামটা আছে। আর ড্যানফোর্থের এই ইস্টার্ন এন্ডে এখন বাঙালি কমিউনিটি নিজের একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করেছে। আমরা এখন এই কমার্শিয়াল এলাকা থেকে ছোট্ট একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে ঘুরে আসি। এখানে পিকচারটা একেবারে বদলে যায়। স্টোর ফ্রন্টের বদলে এখানে বড় বড় উঁচু উঁচু অ্যাপার্টমেন্ট। টিসডেল প্লেস এবং ক্রিসেন্ট টাউনের আশেপাশে এই ধরনের অনেক অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে। আর বাংলাদেশি কমিউনিটির এই এলাকার সঙ্গে কানেকশনটা কতটা স্ট্রং সেটা পুরনো সিটি ডেটাতেও দেখা যায়। 2011 সালের সিটি অফ টরন্টোর প্রোফাইলে শুধুমাত্র ক্রিসেন্ট টাউনেই প্রায় 2500 বাংলাদেশি বর্ন ইমিগ্রেন্ট রেকর্ডেড ছিল এবং গত 15 বছরে সেটা অনেক বেড়েছে। কিন্তু তার মানে অবশ্যই এটা না যে ক্রিসেন্ট টাউনে অথবা টিসডেলে শুধুমাত্র বাংলাদেশিরাই থাকে। এটা খুব মাল্টিকালচারাল এরিয়া, যেসব কারণে বাংলাদেশিরা থাকে যে সাবওয়ে স্টেশনের কাছে এবং ডাউনটাউনের মোটামুটি কাছে, সেটা অন্যদের জন্য অনেক অ্যাট্রাকটিভ। কিন্তু বাংলাদেশিদের কনসেন্ট্রেশনটা এখানে যে সাবস্টেন্সিয়াল সেটা পরিষ্কার। আর এখান থেকেই কেন ড্যানফোর্থ, এই প্রশ্নটার উত্তর অনেকটা পাওয়া যায়। মানুষ আগে কাছাকাছি সেটেল করেছে, তারপর তাদের প্রয়োজন মেটাতে কমার্শিয়াল কমিউনিটি তৈরি হয়েছে পাশের মেইন স্ট্রিটে। আর রেসিডেন্সিয়াল এরিয়া থেকে একটু এগোলেই আরেকটা জায়গা পাওয়া যায় যেটা বাংলা টাউনের গল্পটা আরও ভালোভাবে এক্সপ্লেইন করে, ডেন্টোনিয়া পার্ক। বাইরে থেকে দেখলে এটা টরন্টোর আরও একটি নেইবারহুড পার্কেরই মতো, কিন্তু বাংলাদেশি কমিউনিটির কাছে এর রোল অনেক বড়। এখানে পহেলা বৈশাখ ঘিরে বিভিন্ন মেলা হয়, ঈদের জামাত হয়, হাজার হাজার মানুষ একসঙ্গে ঈদের নামাজ এই মাঠে পড়েছে। আর ডেন্টোনিয়া পার্কের ভেতরে আছে বাংলা টাউনের সবচেয়ে সিম্বলিক জায়গাটা। এটা টরন্টোর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট। 2021 সালে এখানে মনুমেন্টটি স্থাপন করা হয়।
টরন্টো সিটি কাউন্সিলের ডকুমেন্টেও এই জায়গাটাকে কানাডার সবচেয়ে বড় বাংলা কমিউনিটির হার্ট হিসেবে বর্ণনা করা হয়েছে। বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটা ক্যানাডিয়ান পাবলিক পার্কের মধ্যে দাঁড়িয়ে আছে ভাষা আন্দোলনের স্মৃতির সঙ্গে যুক্ত এই সিম্বল। এটা আমার কাছে বাংলা টাউনের দোকানগুলোর চেয়েও বেশি ইন্টারেস্টিং, কারণ গ্রোসারি বা রেস্টুরেন্ট থেকে বোঝা যায় যে হ্যাঁ, বাংলাদেশিরা এই এলাকাতে থাকে, কিন্তু একটা মনুমেন্ট বলে যে এখানে বাংলাদেশিদের শিকড়ও তৈরি হয়েছে। তাহলে টরন্টোর এই জায়গাতেই বাংলা টাউন কেন তৈরি হলো? এর উত্তর কিন্তু শুধু একটা না। শুরুতে বাংলাদেশি ইমিগ্রেশন বাড়লো, অনেকে ইস্ট ইয়র্কের এই অংশে সেটেল করলেন। ক্রিসেন্ট টাউনের মতো অ্যাপার্টমেন্ট নেইবারহুড ছিল, পাশে সাবওয়ে ছিল, একটা কমিউনিটি নেটওয়ার্ক তৈরি হলো। আর তারপর সেই কমিউনিটির প্রয়োজন মেটাতে ড্যানফোর্থে বাংলাদেশি বিজনেস তৈরি হলো। একটা বিজনেসের পাশে আরেকটা, তারপর আরেকটা, তারপর শুধু দোকান না, কমিউনিটি ইনস্টিটিউশন, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, ঈদের গ্যাদারিং এবং পহেলা বৈশাখ, সব কিছু মিলিয়ে এবং শেষ পর্যন্ত শহীদ মিনারের মতো একটা পার্মানেন্ট স্থাপনা তৈরি হলো। আর কয়েক দশকের মধ্যেই এই জায়গাটা হয়ে উঠল বাংলা টাউন। আমার কাছে বাংলা টাউনের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় শুধু এটা না যে কানাডাতে বাংলাদেশের একটা ছোট্ট অংশের মতো আছে, বরং উল্টোটা। টরন্টোর মতো একটা শহর কিভাবে বদলায় যখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ এখানে থাকা শুরু করে এবং নিজস্ব একটা জায়গা তৈরি করে নেয়। এটাই সম্ভবত বাংলা টাউনের আসল গল্প। আপনি টরন্টোতে যদি থেকে থাকেন তাহলে জানাবেন যে বাংলা টাউনের কোন জায়গাটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে। আর বাংলাদেশ থেকে দেখে থাকলে আপনি কি কানাডার মধ্যে এইরকম একটি নেইবারহুড এক্সপেক্ট করেছিলেন?